আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সিবেন্স। আমরা এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা পড়ছিলাম ভূমিরূপ পরিবর্তন, চেঞ্জ অফ ল্যান্ডফর্মস। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেখানে বাংলাদেশের ভূমিধস, এটির কারণ ও ফলাফল সম্পর্কে আমরা পড়ব। এর আগে বাংলাদেশের ভূমি ক্ষয় সম্পর্কে আমরা পড়েছি, আমরা নদী ভাঙন সম্পর্কে পড়াশোনা করব। তো এখন আমরা বাংলাদেশের ভূমি যে ধসটি হয়ে থাকে, কিছুদিন পরপরই সংবাদে আমরা শুনতে পারি যে চট্টগ্রাম জেলায় কিংবা পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে ভূমিধসের ফলে অনেক প্রাণহানি ঘটেছে, অর্থনৈতিক ক্ষতি সাধন হয়েছে। কি সেই ভূমিধস, কিভাবে হয়ে থাকে ল্যান্ডস্লাইডটি, সেটি নিয়ে আমরা জানার চেষ্টা করব। লেটস গো। তোমরা চিত্রে যেমন দেখতে পাচ্ছ, অর্থাৎ বুঝতে পারছো যে পাহাড়ি বিশাল একটি অঞ্চল থেকে অনেকখানি অংশ নিচে পড়ে যায়, নিচে প্রবাহিত হয়, এবং নিচে যে সেটেলমেন্ট গুলো রয়েছে, মানুষের ঘর বাড়ি রয়েছে, এগুলোকে কিন্তু একদম ধ্বংস করে ফেলে এবং বহু মানুষ কিন্তু এর নিচে চাপা পড়ে মারা যায়। আমরা যখন একটি ফিল্ড ট্যুরের গল্প করি, আমরা যখন চিটাগং রিজিয়নে হিল ট্র্যাকে গিয়েছিলাম একটি ফিল্ড ট্যুরে, এবং সেখানে আমরা বিভিন্ন ভূমি ক্ষয়কে চিহ্নিত করা শিখেছিলাম। অর্থাৎ অবজার্ভ করে করে কোনটা কোন ধরনের ভূমি ক্ষয়, এটিকে আমরা চিহ্নিত করা শিখেছিলাম। সেটির এক্সপিরিয়েন্স আজকে বলবো। তবে পরবর্তীতে আমরা একটি দারুণ ব্যাপার দেখেছি যে চিটাগং এর যে পাহাড়গুলো রয়েছে, চিটাগং হিল ট্র্যাকের, আমরা দেখেছি তার নিচে ড্রেনের ব্যবস্থা করা, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ড্রেনের ব্যবস্থা করা, কেননা যাতে নিচে ক্ষয় হতে না পারে, দুর্বল হতে না পারে, এই জন্য সিমেন্টের ঢালাই দিয়ে ড্রেনের ব্যবস্থাটি করেছে, যাতে নিচের অংশ দুর্বল না হয়ে পড়ে। এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডস্লাইড নিয়ে কিন্তু পড়াশোনা করেছিলাম, কোনটি কোন ধরনের ল্যান্ডস্লাইড সেটি দেখেছিলাম, আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, বইয়ে যেগুলো পড়েছি সেগুলো বাস্তব জীবনের সাথে দেখার চেষ্টা করেছি। তো বাংলাদেশের ভূমিধস, এটি নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু বরাবরের মতোই মন খারাপের খবরে আমরা বেশি দেখি। ভূমিধস কি তা যদি বলি, তাহলে তার আগে যদি বলি যে বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম যে এরিয়াটি রয়েছে, ধরো আমরা এটি যদি বাংলাদেশের ম্যাপ আঁকি, তো এই যে পার্বত্য চট্টগ্রাম যে অংশটি রয়েছে, এই অংশে কিন্তু আমরা মূলত ভূমিধসটি বেশি দেখতে পারি। 1997 থেকে 2013-14 পর্যন্ত আমরা চট্টগ্রাম শহরে মোট 17টি কিন্তু ভূমিধসের ঘটনা দেখি, এবং এইসব ভূমিধসে আমরা দেখতে পাই প্রায় 450 থেকে 500 জনের উপর মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। আর অর্থনৈতিক ক্ষতি, বিভিন্ন সেটেলমেন্টের ক্ষতি, সরকারি স্থাপনা নষ্ট, স্থানীয় মানুষজনের আবাসস্থল নষ্টের ব্যাপার তো রয়েছে। তো এই ধরনের ভূমিধসের ঘটনা কিন্তু আমরা কিছুদিন পরপরই দেখতে পাই, বিশেষ করে বর্ষাকালগুলোতে। তো সেই ভূমিধসটি কি, চলো সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখা গেছে, ধরো কোনো পাহাড়ের ঢাল বেয়ে যদি যে শিলারাশি বা মৃত্তিকা যদি নিচের দিকে প্রবাহিত হয়, তখন কিন্তু আমরা এটিকে ভূমিধস বা পাহাড় ধস বলে থাকি। আমরা কিন্তু দেখি যে স্তূপ বিচলনের কথা কিন্তু এর আগে পড়েছিলাম, যে শিলা, রেগোলিত বা মৃত্তিকা পাহাড়ের ঢাল বেয়ে আস্তে আস্তে নিচের দিকে প্রবাহিত হয়, যেটিকে আমরা বলেছিলাম স্তূপ বিচলন। তো স্তূপ বিচলন কিন্তু আমরা ফল দেখতে পারি, অর্থাৎ একবারে পড়ে যাবে, ল্যান্ডস্লাইড দেখতে পারি, এরকম ফ্লো দেখতে পারি। তো স্তূপ বিচলনের অবস্থা যুগপৎভাবে ঘটতে পারে বা এককভাবেও সংঘটিত হতে পারে। অর্থাৎ এই যে স্তূপ বিচলনের কথাটি বললাম, যেটি ধরো ফল, নিক্ষেপ বা ল্যান্ডস্লাইড, ভূমিধস বা প্রবাহ, এগুলো একসাথে ঘটনাটি ঘটতে পারে বা এককভাবেও কিন্তু এটি ঘটতে পারে। তো ভূমিধসের ফলে কিন্তু আমরা দেখি যে ঢালের পদার্থ সমূহ কিন্তু গলিত অবস্থায় কিন্তু নিচের দিকে নেমে আসে, এবং এটিকে আমরা প্রবাহ বলে থাকি। যেমন আমরা যে আগ্নেয়গিরি যখন পড়েছিলাম, আমরা কিন্তু দেখেছি যে আগ্নেয়গিরির গা বেয়ে আমরা একটি লাভা স্তরকে কিন্তু প্রবাহিত হতে দেখেছি, যেটিকে আমরা লাভা প্রবাহ নামে চিনেছিলাম। তো এইখানে প্রবাহটি হচ্ছে গলিত অবস্থায় যে ঢালের বিভিন্ন ধরনের পদার্থ, শিলা, রেগোলিত, মাটি, এই ধরনের পদার্থগুলো কিন্তু আসলে আমরা প্রবাহিত হতে দেখি, মানে
এই ভূমিধসের ফলে। তো ভূমিধসের যে অনুকূল অবস্থা তোমরা দেখছো যে ছোট মানে একদম স্টিপি একটি স্লোপ, খাড়া একটি স্লোপ, এবং সেটির ফলে কিন্তু ভূমিধস হয়েছে। তো ভূমিধসের জন্য আসলে শুধুমাত্র কি স্লোপই দায়ী নাকি আরো বেশ কিছু জিনিসপত্র দায়ী আছে? ভূমিধসের অনুকূল যে অবস্থাগুলো রয়েছে, অর্থাৎ যেসব স্থানে ভূমিধসের ঘটনাগুলো আমরা দেখি, ল্যান্ডস্লাইড গুলো দেখি, যে নিয়ামকের মাধ্যমে ভূমিধসের ঘটনাটি ত্বরান্বিত হয় বা আরো বেগবান হয়, এর মধ্যে আমরা পাহাড়ের খাড়া ঢাল, অসংহত শিলার বিন্যাস, উদ্ভিজ্জ শূন্যতা ও অতিরিক্ত যে বর্ষণ, এটিকে কিন্তু দায়ী হতে দেখি। তো ভূমিধসের কারণ হিসেবে মূলত এগুলোকে আমরা দেখব। পাহাড়ের ঢাল কি পরিমাণ হতে পারে, শিলার বিন্যাস নিয়ে আমরা কথা বলবো, উদ্ভিজ্জ শূন্যতা কিভাবে ভূমিধস ঘটাতে পারে, আবার অতিরিক্ত বর্ষণকেও আমরা ভূমিধসের জন্য দায়ী করছি। তো এর আগে আমরা একটু যে টাইপ ভূমিধসগুলো আমরা ওই যে আমাদের ফিল্ড ওয়ার্কে দেখার চেষ্টা করছিলাম সেটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো, সয়েল ক্রিপিং এটিকে বলা হয়। তোমরা যদি খেয়াল করো এখানকার গাছগুলোকে দেখো, এখানকার গাছগুলো কিন্তু সব বাঁকা ভাবে রয়েছে। ঠিক এইখানকার যে পোলগুলো, অর্থাৎ রাস্তার পাশে দেখো তোমরা পোল, এই পোলগুলো কিন্তু কিছুটা বাঁকা ভাবে রয়েছে। অর্থাৎ এই সয়েলগুলো আস্তে আস্তে ক্রিপ করে, অর্থাৎ আস্তে আস্তে খুবই স্লো একটি প্রবাহ তৈরি করে। স্লো প্রবাহের ফলে যে অংশটি আগে খাড়া ভাবে ছিল, ধরো এটি একটি পোল, বৈদ্যুতিক পোল, পরবর্তীতে দেখি এই পোলটি আসলে এভাবে একটু বাঁকা হয়ে যায়। অর্থাৎ এই বাঁকাটি কিন্তু এমনি এমনি হয়নি, এই বাঁকাটি হয়েছে যখনই এক ধরনের প্রবাহ, শিলার প্রবাহ আমরা দেখি, তার ফলে কিন্তু বিভিন্ন গাছপালাকেও কিন্তু আমরা বেঁকে যেতে দেখি। ঠিক এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, গাছপালাগুলোকে একটু বাঁকা অবস্থায় দেখতে পাচ্ছি, পোলটিকে একটি বাঁকা অবস্থায় দেখতে পাচ্ছি। মূলত এই যে এই বরাবর যে প্রবাহটি সৃষ্টি হচ্ছে, এই প্রবাহটি সৃষ্টি হওয়ার ফলে কিন্তু এগুলো বেঁকে যায়, যেটিকে আমরা সয়েল ক্রিপিং বলছি। এরপর রয়েছে স্লাম্প, অর্থাৎ একদম শিলার যে অসংহত বিন্যাস, এটির ফলে একদম স্লাম্পিং, অর্থাৎ একদম ধসে পড়বে। এই অংশটিতে আমরা দেখছি যে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে বড় বড় শিলাখণ্ডের মতো ধসে পড়েছে। তো এইখানে আবার আমরা দেখছি যেটিকে আমরা স্লাম্প বলছি। সয়েল ক্রিপিংও বুঝলাম, স্লাম্পও বুঝলাম। কর্দম প্রবাহ, এটিও আমরা দেখেছিলাম যে কাদার একটি প্রবাহ কিন্তু এই অংশে আমরা দেখেছিলাম। ওই যে প্রথম যে ছবিটি আজকে দেখেছিলাম ওই অংশেও কিন্তু কাদার যে প্রবাহ, সেটিকে আমরা দেখলাম বিশাল অংশ কাদা কিন্তু নিচে একটি অংশ সহ পুরো প্রবাহিত হয়ে রাস্তায় বা যেখানে সেটেলমেন্ট রয়েছে সেখানে নেমে এসেছে। এরপর শিলার ধস, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র শিলা বা বড় বড় শিলার যে খণ্ড, পাথরের খণ্ড, এগুলো মানে পাহাড়ি অঞ্চল থেকে লুজ হয়ে কিন্তু নিচে পড়ছে। তো হঠাৎ করে বড় বড় যে শিলাখণ্ডগুলো যখন হঠাৎ করে নিচে পড়ে, তখন এর যে ঘর্ষণ শক্তি তৈরি হয়, তখন এর মাঝে যে শিলাখণ্ডগুলো থাকে এগুলোকে দেখা যায় লুজ করে সে নিচে নামিয়ে নিয়ে আসে, যার ফলে কিন্তু আমরা এটিকে শিলাধস হিসেবে উল্লেখ করতে পারি, এবং এটাও কিন্তু ভূমিধসের একটি মাধ্যম। তো আমরা সয়েল ক্রিপিং দেখলাম, যেখানে দেখলাম যে আস্তে আস্তে একটি প্রবাহ হবে এবং পুরো অংশটি আস্তে আস্তে নিচে নেমে যাওয়ার চেষ্টা করবে, যেখানে আমরা একটু অবজারভেশন পাওয়ারটি কাজে লাগালাম যে গাছ পোলগুলো বাঁকা হয়ে যাচ্ছে। স্লাম্পিং এ আমরা দেখলাম বড় বড় চাকতি হয়েই কিন্তু অংশগুলো একদম নিচে ভেঙে পড়ছে। কর্দম প্রবাহে দেখলাম একটি মাঠ ফ্লো তৈরি হয়েছে, কাদার একটি বিশাল প্রবাহ ভূমির অনেকাংশকে নিয়ে কিন্তু মাটির নিচে প্রবাহ সহকারে নেমে আসছে, এবং এদিকে ল্যান্ডস্লাইডটি আমরা দেখতে পেলাম। এবং মূলত ওয়াটার থাকার কারণে, পানি বেশি থাকার কারণে এই কর্দম প্রবাহটি তৈরি হয়। যখন লুজ পার্টিকেলকে সে পানিগুলো যখন ক্ষয় সাধনের ফলে সেগুলো দেখা যায় মেকানিক্যাল ওয়েদারিং হতে পারে, কেমিক্যাল ওয়েদারিং হতে পারে, এর ফলে সে পার্টিকেল সহ একটি কর্দম প্রবাহ বা মাঠ ফ্লো তৈরি হয়। আবার অসংহত বিভিন্ন শিলা আমরা পাহাড়ি অঞ্চলে দেখি, যে শিলাগুলো পরবর্তীতে গ্রাভিটির ফলে বা লুজ হয়ে নিচে নেমে আসে এবং প্রতিমধ্যে যতগুলো লুজ পার্টিকেল বা শিলাগুলো পায় সেগুলোকে নিয়ে নিচে নেমে এসে শিলাধসের মতো ঘটনাটি ঘটায়। তো এরপর আমরা যেটি দেখব যে ভূমিধসের কারণ, এটিকে মূলত আমরা প্রাকৃতিক কারণ
এবং মনুষ্য সৃষ্ট কারণ, এই দুভাগে কিন্তু ভাগ করেছে। তাহলে ভূমিধসের আমরা কি কারণ দেখতে পারি? প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ। তো চলো বন্ধুরা কারণগুলো নিয়ে আলোচনা করা যাক। ভূমিধসের প্রাকৃতিক কারণের মধ্যে উদ্ভিদের যে ঘনত্বের পরিমাণ, এটি কিন্তু অন্যতম একটি ভূমিকা পালন করে। দেখা গেছে উদ্ভিদের শিকড় কিন্তু মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে, লুজ হতে দেয় না। যেটি আমরা যখন নদীর পাড় নিয়ে পড়াশোনা করেছিলাম তখনও কিন্তু দেখেছিলাম যে উদ্ভিদের ঘনত্বের কারণে কিন্তু নদীর পাড় ভেঙে যাওয়ার ঘটনাটি ঘটছে। ঠিক তেমন ভাবে কিন্তু পাহাড়ি ধসের ঘটনাটিও আমরা দেখতে পাই। দেখা গেছে অনেক বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেও কিন্তু পাহাড়ের যে ভূমি, এটি যদি উদ্ভিদের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু ভূমিচ্যুত হতে পারে না। 2007 সালের দিকে চিটাগংয়ে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছিল, যেটির মূল কারণ কিন্তু ছিল সেখানে উদ্ভিদের যে আচ্ছাদনের পরিমাণ, যে ঘনত্বের পরিমাণ, সেটা কিন্তু একদম কমে গিয়েছিল। মূলত সেই অঞ্চলগুলোতে আমরা দেখি জুম চাষের জন্য সেই অঞ্চলের উদ্ভিদগুলোকে কাটা হয়, পোড়ানো হয়, যার ফলে কিন্তু সেই অঞ্চলের মাটি একদম লুজ হয়ে পড়ে। তো সেটি আমরা মনুষ্য সৃষ্ট কারণে দেখব, কিন্তু প্রাকৃতিক কারণেও কিন্তু আমরা অনেক অংশের মাটিকে একদম লুজ হতে দেখি। দেখা গেছে কোনো জায়গায় আমরা দেখা গেছে এই অঞ্চলে উইন্ডওয়ার্ড স্লোপে আমরা পর্যাপ্ত গাছপালা দেখতে পাই, কিন্তু লিওয়ার্ড স্লোপে আমরা তেমন কোনো গাছপালা দেখতে পাই না। সেখানে কিন্তু গাছের যে পরিমাণ সেটি কিন্তু কম হয়, যার ফলে সেখানে উদ্ভিদের পরিমাণ কিন্তু প্রাকৃতিকভাবেই কম হয়ে থাকে। এরপর রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ। বাংলাদেশ তো বৃষ্টিপ্রবণ একটি মৌসুমী জলবায়ুর দেশ, স্বভাবত একটি নির্দিষ্ট সময় বৃষ্টি হয়ে থাকে। তো স্বল্প সময় যদি সংঘটিত বৃষ্টিপাত হয় অধিক পরিমাণে, সেটা কিন্তু ভূমিধসকে ত্বরান্বিত করে। তো উদ্ভিজ্জ শূন্য যে খাড়া ঢাল, এই ঢালু ভূমিতে যখন বৃষ্টিপাত হয় ফলে সেটি কিন্তু দেখা গেছে নিম্নগামী হয়ে, বিশেষ করে মাড ফ্লো কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পারি, যেটি আমরা আগের স্লাইডে দেখলাম যে সেটি নিম্নগামী হয়ে কিন্তু ধসের সৃষ্টি করে। চট্টগ্রাম শহরেই 2007 সালে 315 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল একদিনে 24 ঘন্টায়, এবং ওই স্থানে কিন্তু নির্দিষ্ট কিছু স্থানে আমরা বৃষ্টিপাতের জন্য কিন্তু ভূমিধসের ঘটনাটি লক্ষ্য করতে পারি। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ঢালের অনুপাত। তো পাহাড়ের ঢালের অনুপাত যদি 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে হয়, তবে ওই স্থানে কিন্তু ভূমিধসের সম্ভাবনা বেশি থাকে। যত ঢাল বাড়বে তত, তার মানে এটি কিন্তু তত খাড়া স্লোপ বা স্টিপি স্লোপ বা ফ্রি ফল স্লোপ আমরা হিসেবে জেনে থাকি। তো এই সকল স্লোপে কিন্তু ভূমির যে ধসের ঘটনা সেটি বেশি ঘটে থাকে। চট্টগ্রামের একবার একটি ভূমিধসের ঘটনা ঘটেছিল, যেখানে যে সকল স্থানে আমরা এ পর্যন্ত অধিকাংশ ভূমিধস দেখেছি, সেসব স্থানে পাহাড়ি ঢাল কিন্তু 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে ছিল। ঢালের দৈর্ঘ্য যদি বেশি হয়ে থাকে সেখানেও কিন্তু ভূমিধসের মতো ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখি। এরপর যেটি থাকে শিলা ও মৃত্তিকার উপাদান। দেখা গেছে ভূমি বা পাহাড়ি মৃত্তিকার উপাদানে যদি বালুর পরিমাণ বেশি থাকে, বালু মানেই কিন্তু লুজ পার্টিকেল, সেটি সহজে লুজ হবে ওই এলাকা থেকে, খুব একটি সংহত অবস্থা থাকবে না। তার জন্য পাহাড়ের এ সকল অঞ্চলে যেখানে বালুর পরিমাণ বেশি, সে সকল অঞ্চলে কিন্তু আমরা ভূমিধসের পরিমাণ বেশি দেখি। অন্যান্য মাটি মানে কর্দম প্রবাহ আমরা দেখতে পারি যে এটি কম্প্যাক্ট অবস্থায় থাকে, কিন্তু বালুর পরিমাণ বেশি থাকলে এর মধ্যকার, অর্থাৎ এই বালু কণার মধ্যকার কিন্তু যে ফাঁকা স্থানের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে থাকে, যার ফলে আমরা দেখতে পারি শিলা ও মৃত্তিকার উপাদানও কিন্তু প্রাকৃতিক কারণ হিসেবে ভূমিধসের জন্য দায়ী হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব মনুষ্য সৃষ্ট কারণ নিয়ে। মানুষের সৃষ্টির কারণে দেখা যায় এই যে পাহাড় কাটে মানুষ, পাহাড় কর্তন করে, বাড়িঘর নির্মাণ করে, এর ফলে কিন্তু সেই অঞ্চলের যে ভূমির ঢালের অনুপাত সেটি কিন্তু দেখা যায় বৃদ্ধি পায়, ঢাল আরো খাড়া হয়ে যায়, উদ্ভিদের পরিমাণ কিন্তু কমে যায়, এই উদ্ভিদগুলো কেটে ফেলা হয়, বাড়িঘর দেখো তোমরা এই চিত্রে বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাই পাহাড় কর্তনের ফলে আমরা ভূমিধসের ঘটনাটি কিন্তু দেখি। তো পাহাড় ঝুঁকিপূর্ণভাবে যখন সমকোণে অবস্থান করবে, এটির ঢাল যতটি স্টিপ হবে তত কিন্তু দেখা যাবে অধিক বৃষ্টিপাতের ফলে কিন্তু আমরা ভূমিধসের মতো ঘটনাগুলোকে ঘটতে দেখব। এরপর পাহাড়ের ব্যবস্থাপনা সম্পর্কে ধরো জ্ঞান শূন্য যে লোকগুলো রয়েছে, সেই লোকগুলোকে যদি আমরা দায়িত্ব দিই, যারা দেখা যায় পাহাড় ব্যবস্থাপনা সম্পর্কে জানে না, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু
দেখা যায় পাহাড়ের যে স্থান দিয়ে পানি নামতে পারে সেসব স্থানে বসতি স্থাপন করে। দেখো এই ঘটনাটি কিন্তু এখানে ঘটেছে, খাড়া একটি ঢালের পাশে বসতি স্থাপন করেছে। আমরা কিন্তু একটি চিত্র থেকে মানুষের বিভিন্ন কারণ আমরা বের করতে পারবো, যার জন্য আমি আসলে এখানে আলাদাভাবে উল্লেখই করিনি কারণগুলোর কথা। কেননা আমি একটি চিত্র টার্গেট করি, তুমি এই চিত্রটি দেখো তাহলেই বুঝতে পারবে এখানে মানুষের কত না কত দোষ থাকতে পারে, যে এই অঞ্চলগুলো যেখানে পানি প্রবাহ সৃষ্টি হয় সেখানে মানুষ বাড়িঘরগুলো নির্মাণ করে রেখেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই অঞ্চলটি কতটা খাড়া ঢাল বিশিষ্ট, তোমরা কিন্তু এই অঞ্চলটি বুঝতে পারছো কতটা খাড়া ঢাল বিশিষ্ট। আবার দেখা গেছে যখনই বাড়িঘরগুলো নির্মাণ করেছে নিশ্চয়ই গাছগুলো কাটা হয়েছে। আমি শুধুমাত্র একটি চিত্র থেকে আমরা এটি বোঝার চেষ্টা করছি, তাতেই দেখতে পাচ্ছি যে এটি পুরো চিত্রটি, পুরো বইয়ের পড়াটি আমাদের সামনে উঠে এসেছে। সেসব এলাকায় দেখা গেছে নগর উন্নয়ন, আবাসিক এলাকা তৈরি করা হয়েছে, সামাজিক বনায়নের নামে গাছ কাটা হয়েছে, আবার সেখানে গাছ লাগানো হয়েছে, এমন ঘটনা পর্যন্ত ঘটেছে। জুম চাষ করা হয়, পাহাড়ের গাছপালা কেটে পর্বত গাছগুলোকে পুড়িয়ে, এইসব কারণে কিন্তু পাহাড়ের যে মাটি ধরে রাখার ক্ষমতা এগুলো কিন্তু কমে যায়। এছাড়া আমরা দেখি পাহাড়ের পাদদেশে যে সীমানা প্রাচীর, গাইড ওয়াল, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পাহাড় কেটে ফেলা হয়, এগুলো ধস রোধ করার জন্য সীমানা প্রাচীর বা নির্মাণ পাহাড়ের কিন্তু এইসব পাহাড়ের কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে। পাহাড় ধসের জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং যে প্রোটেকশন সিস্টেম, জিওগ্রাফারদের যে নলেজ, জিওলজিস্টদের যে নলেজ, এগুলো কিন্তু কাজে লাগাতে হবে। নইলে যারা একদম জ্ঞান শূন্য লোকদের হাতে কিন্তু এই সকল ব্যবস্থাপনার দায়িত্ব দিলে পাহাড় ধসের পরিমাণ কিন্তু আমরা ঠেকাতে পারবো না। তো এখন আমরা যদি ভূমিধসের ফলাফলটি দেখি আমরা সংশ্লিষ্ট এলাকায় দেখা যায় বিভিন্ন নালা পুকুর ভরাট হয়ে যায়, এরপর বড় বড় গর্তের আমরা সৃষ্টি হতে দেখি, সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখি, রাস্তাঘাট গুলোকে আমরা ধ্বংস হয়ে যেতে দেখি। মানুষের রাস্তাঘাট দেখো, মানুষের জানমালের কতটা ক্ষতি হয়েছে, জীবনের প্রাণহানি দেখি, সম্পদের ক্ষয় সাধন রয়েছে। যে মানুষগুলো এখানে বসবাস করে তারা কিন্তু খুব একটি বড় লোক মানুষ না, অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল আমরা বলতে পারি না, খুবই সাধারণ মানুষজনই বসবাস করে। কিন্তু তার ফলে কিন্তু আমরা দেখি তাদের যেহেতু ম্যানেজমেন্ট যে নলেজ সেটি যেহেতু কম থাকে, তার জন্য কিন্তু ভূমিধসের ঘটনাগুলো ঘটে থাকে। তো এই ভূমিধসের ফলাফলে কিন্তু আমরা দেখলাম যে মনুষ্য সৃষ্ট কারণ, প্রাকৃতিক কারণগুলো কিন্তু বিশাল একটি ভূমিকা পালন করে। তো এরকম ভূমিধস কিন্তু আমরা যখন পার্বত্য চট্টগ্রাম এলাকায় ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম তখনও কিন্তু দেখেছি। তবে আসার ব্যাপার আমরা কিন্তু অনেক সীমানা প্রাচীর, যেটি শুরুতেই বলার চেষ্টা করেছিলাম, সীমানা প্রাচীর এগুলোকে কিন্তু হতে দেখেছি। অর্থাৎ রাস্তার পাশে আমরা ড্রেন গুলোকে রেখে সুরক্ষা বা দেয়াল তৈরি করে কিন্তু সুরক্ষা অর্জন করতে দেখেছি, যাতে হঠাৎ করে ভূমিধসের ঘটনা ঘটলে এখানে যেন সেগুলো বাধা পায়। তো ভূমিধস যদি প্রতিরোধের উপায় আমরা দেখি, তো আমাদের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় যে কোনো ধরনের উন্নয়নমূলক যে সকল কর্মকাণ্ড সেগুলো নিষিদ্ধ করতে হবে। আমরা এমনও দেখেছি অনেক পাহাড়ের উপর 5 স্টার হোটেল তৈরি করবে বড় বড় কোম্পানিগুলো, সেখানকার মানুষজন আন্দোলন করেছে এইগুলো যাতে তৈরি না করা হয়। পাহাড় কর্তন করে এই ধরনের তথাকথিত, আবারও বলছি তথাকথিত নামমাত্র উন্নয়ন আমরা ঘটতে দেখেছি, যার ফলে কিন্তু এসব পাহাড়কে কেটে ধ্বংস করার কিন্তু প্রক্রিয়া চলমান রয়েছে। এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকাগুলোতে বসতি স্থাপন নিষিদ্ধ করতে হবে, দরকার হলে অন্য একটি জায়গায় তাদের বসতির ব্যবস্থাপনা করতে হবে। নগরীর যে গৃহায়ন নীতিমালা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকার যে গৃহায়ন নীতিমালা, সে অঞ্চলগুলোতে কিন্তু এগুলো প্রকৃতপক্ষে বাস্তবায়ন হচ্ছে কিনা এই তদারকিটির ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র নীতিমালা প্রণয়ন করলেই হবে না, এটির প্রয়োগে আমাদের সর্বসম্মত কিন্তু গুরুত্ব দিতে হবে, সর্বোচ্চ গুরুত্বটি দিতে হবে। কারণ নীতিমালা তো একটি কাগজে জিনিস, কাগজে বাঘের জন্য কিন্তু আসলে কোনো কাজ হয় না। আমাদের মূলত তদারকিটি বৃদ্ধি করে এই নীতিমালার প্রয়োগটি ঘটাতে হবে। ভূমিধস প্রবণ এলাকায় মানচিত্র প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের সরকারের খুব একটি আগ্রহ থাকে না যে এই সকল অঞ্চলে জিওগ্রাফার যারা রয়েছে, জিওলজিস্ট যারা রয়েছে, কার্টোগ্রাফার যারা রয়েছে, জিআইএস স্পেশালিস্ট যারা রয়েছে, তাদের দিয়ে এই জায়গাগুলো চিহ্নিত করে যে মানচিত্র অঙ্কন করে সে জায়গাগুলোকে আলাদাভাবে প্রোটেকশনের কিন্তু ব্যবস্থা আমরা করতে দেখি না, বরং বিভিন্ন ধরনের দুর্নীতি কিংবা অসহযোগিতামূলক আচরণ কিন্তু আমরা দেখে থাকি স্থানীয় প্রশাসন কিংবা স্থানীয় লোকজনের থেকে পেয়ে থাকি।
এবং ভূমিধস এলাকায় বসবাসরত অধিবাসীদের জীবন বীমার ব্যবস্থা করতে হবে। যেহেতু পাহাড়ি অঞ্চলে মানুষের প্রবেশ ঘটেছে, সেখানে মানুষ থাকবেই, তার জন্য তাদের তো জীবনকে আমরা মানে ফেলে দিতে পারি না, তাদের জীবনেরও তো মূল্য রয়েছে। প্রতিটি মানুষের মতো যারা সেখানে বাস করে তাদেরও সেই অধিকারটি রয়েছে। তো জীবন বীমার ব্যবস্থা কিন্তু প্রবর্তন করতে হবে। তো বন্ধুরা, আশা করছি ভূমিধসের প্রতিরোধের উপায় সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। আমরা যদি একটু সাম আপ করি, আমরা ভূমিধস আমরা দেখলাম কোন একটি পাহাড়ের ঢাল বেয়ে যখন শিলারাশিকে আমরা নিচের দিকে নামতে দেখি, এই প্রবাহকে ভূমিধস বলি। এবং পাহাড়ের খাড়া ঢাল, অসংহত শিলার বিন্যাস, উদ্ভিজ্জ শূন্যতা, অতিরিক্ত বর্ষণ, এগুলোকে কিন্তু আমরা কারণ হিসেবে দেখলাম। এছাড়া আমরা স্লাম্পিং, শিলাধস, ক্রিপিং কিংবা কর্দম প্রবাহ, মাড ফ্লো, এগুলোকে কিন্তু আমরা দেখলাম যে ভূমিধসের বিভিন্ন ধরন, যেগুলো আমরা চট্টগ্রাম রিজিয়নে চিহ্নিত করেছিলাম, দেখেছিলাম, অবজারভেশন করেছিলাম, পরবর্তীতে সেগুলোকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। সেগুলো সেই জ্ঞান থেকে আসলে তোমাদেরকে বলা, একদম বৈষয়িক কোনো জ্ঞান থেকে নয়। তো এরপর আমরা ভূমিধসের কারণে তো উদ্ভিজ্জের ঘনত্বের পরিমাণ বললাম বাড়াতে হবে, বৃষ্টিপাতের পরিমাণের মধ্যে একটি কারণ, ঢালের অনুপাত দেখলাম, ঢালের দৈর্ঘ্য, শিলামৃত্তিকার উপাদান, মানুষের তো অনেক দোষ দেখলাম, পাহাড় কিভাবে কাটা হচ্ছে, ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে, এগুলোর ম্যানেজমেন্টে ঠিক হচ্ছে না, সেটি নিয়ে আমরা কথা বললাম এবং প্রতিরোধের উপায় সম্পর্কেও আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য এখন একটি কুইজ, যে পাহাড়ের ঢালের পরিমাণ কত হলে ভূমিধসের পরিমাণ বৃদ্ধি পায়? 15 থেকে 20, 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, অর্থাৎ নিম্নপক্ষে কত হলে আমরা এটি বৃদ্ধি পেতে দেখব? তো সঠিক যে উত্তরটি, সেটি যদি আমরা দেখে নেই, সঠিক উত্তরটি হচ্ছে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। তো আশা করছি আমাদের এই দুই বন্ধুর মতো তোমরাও এই সঠিক উত্তরটি দিতে পেরেছো। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু এখানে আমাদের এই টপিকটি শেষ, ভূমিধসের অধ্যায়টি। তোমরা যদি কখনো এই ধরনের ভূমিধস প্রত্যক্ষ করে থাকো, এই ধরনের ভূমিধস এক্সপেরিয়েন্স করে থাকো, আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আল রাব্বি সিমেন্স আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।